সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপেন পিসি অ্যান্ড অনেক দিন পর আবার একটা ফুটবল ডেলি বেশ কিছু বিষয় রয়েছে, ছোটো ছোটো করে কভার করার চেষ্টা করব। নতুন কিছু ব্যাপার তো অবশ্যই উঠে আসছে, কিছু সম্ভাবনা এবং অবশ্যই কিছু টেনশনের ব্যাপার নিশ্চিতভাবেই দুই প্রধানের জন্য ডার্বি ঘিরে সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। প্লেয়ার রিলেটেড রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে। শুরুতে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে একজন প্লেয়ার আমাদের খুব ফেভারিট, একজন স্ট্রাইকার, একটা সিজন খুব ভালো খেলেছিল, সেই সিজনেই এসেই গোল্ডেন বুট জিতেছিল এবং সেই প্লেয়ার কিন্তু লিথুয়ানিয়ার ফর্মার স্ট্রাইকার নেরুজিস ভালস্কিস। গোল্ডেন বুট জেতা সেই প্লেয়ার নিজের যে প্রফেশনাল ফুটবল কেরিয়ার রয়েছে সেখান থেকে কিন্তু রিটায়ারমেন্ট ঘোষণা করেছে এবং ইন্ডিয়ান ফুটবলে তাকে মনে রাখা হবে শুধুমাত্র 19-20 সিজনে কিছু ট্রিমেন্ডাস গোল করার জন্য, ফাইনালে চেন্নাইন এফসিকে নিয়ে যাওয়ার জন্য, এবং অবশ্যই ফাইনালে হেরে গেছিল চেন্নাইন এফসি, কিন্তু এই প্লেয়ারটা সমান সংখ্যক গোল করে বার্থোলোমিও ওগবেচি এবং রয় কৃষ্ণকে টপকে কিন্তু গোল্ডেন বুট জিতে নিয়েছিল। তো অবশ্যই পরবর্তী জীবন যা রয়েছে ফুটবলের পর সেটা ভালস্কিসের খুব ভালো কাটুক, কারণ ওই একটা সিজনে আমাদের মতো বহু ফুটবল ফ্যানের কিন্তু মন জয় করে নিয়েছিল ভালস্কিস। দ্বিতীয় বিষয়টা অবশ্যই রয়েছে কিন্তু আজকে একটা ম্যাচ, সেটা পাঞ্জাব ভার্সেস হায়দ্রাবাদ ছিল। বটম অফ দ্য টেবিল ফাইট ছিল এবং সেখানে কিন্তু পাঞ্জাব 2-0 গোলে হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে এবং এটা মোটামুটি হায়দ্রাবাদের সাথে যাতে মানে যখনই কারোর ম্যাচ হচ্ছে না সেটা একটা ভবিতব্য লেখা হয়ে যাচ্ছে যে হায়দ্রাবাদ হারছে। এবার গোল ডিফারেন্সটা 1 গোল 2 গোল 3 গোল কী হবে সেটা অন্য ব্যাপার। হায়দ্রাবাদের ছেলেগুলো ফাইট করছে, ওরা স্কোরও করেছিল আগের ম্যাচে, বাট কী হয় যে অপোনেন্টের শক্তিটা ওদের থেকে এতটাই বেশি, বা যে বিদেশি প্লেয়ারের নিউমেরিক্যাল সুপ্রিমেসি রয়েছে, কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার ওদের থেকে অনেক বেটার রয়েছে, তখন গিয়ে একটা সময়ের পর ওরা সেই চাপটা নিতে পারে না, বা কোথাও গিয়ে যে স্কোর করতে হবে বা স্কোর করতে পারবে এটা একটা সময়ের পর আর হয় না। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এত বাচ্চা বাচ্চা ছেলে যাদের এক্সপিরিয়েন্সটাই নেই এত বড় মঞ্চে নিজেদেরকে খুব হাই লেভেলে প্রডিউস করার, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হবেই। এবং এই হারের ফলে 13 নম্বর লস কিন্তু হয়ে গেল। 17টা ম্যাচের মধ্যে 4টে মাত্র ড্র এবং 13টা লস, জাস্ট 4 পয়েন্টে রয়েছে হায়দ্রাবাদ। এখনও অবধি একটা উইনারও কিন্তু বার করতে পারেনি। এর আগে সবচেয়ে ডিজাস্ট্রাস সিজন কিন্তু ছিল গত সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির, যারা রেকর্ড 17টা ম্যাচে হেরেছিল। তো সেই নর্থ ইস্টের যে রেকর্ড রয়েছে 17টা হারের, সেটা এই সিজনে হায়দ্রাবাদ টপকাতে পারে কিনা এটা নিয়ে এখন আলোচনা চলছে, কারণ আর 5টা ম্যাচ বাকি রয়েছে এবং সেই 5টা ম্যাচও কিন্তু কঠিন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। একটা ম্যাচও এরকম নেই যে যেখানে হায়দ্রাবাদ কোথাও অ্যাডভান্টেজ পেতে পারে, যেখানে নর্থ ইস্ট রয়েছে, চেন্নাই রয়েছে, মুম্বাই রয়েছে, কেরালা রয়েছে, গোয়া রয়েছে। বুঝতে পারছো, যে টিমই সামনে আসবে সেই টিমই কিন্তু ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে, কারণ নর্থ ইস্ট, চেন্নাই এফসি তাদের টপ 6-এ যাওয়ার রাস্তা তৈরি করতে হবে, আর কেরালা, গোয়া এবং মুম্বাই তাদের কিন্তু টপ পজিশন মানে লিগ সিল্ড জেতার রাস্তা পরিষ্কার করতে হবে, সেটা হায়দ্রাবাদকে হারিয়ে। তো সামনে যেই আসবে তারাই কিন্তু হারানোর চেষ্টা করবে এবং সেই 5টা ম্যাচ যদি হায়দ্রাবাদ ব্যাক টু ব্যাক লস করে, তাহলে আইএসএল হিস্ট্রিতে প্রথম ক্লাব হিসাবে হায়দ্রাবাদ এফসি হয়ে যাবে যাদের একটা সিঙ্গেল উইনারও থাকবে না এবং রেকর্ড পরিমাণে তারা একটা সিজনে হারবে। 18টা লস তাদের হয়ে যেতে পারে এবং 4টে মাত্র ড্র, অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে শেষ করা। এবং ইতিহাসে, আইএসএলের ইতিহাসে বা সম্ভবত ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসে সব থেকে খারাপ রেজাল্টকারী যে কোনো টিম হিসেবে কিন্তু হায়দ্রাবাদের নামটা ঢুকে যাবে এবং সেটাই হয়তো এখন আপাতত ভবিতব্য হয়ে উঠছে। কারণ সত্যি কথা বলতে ওদের ছেলেগুলো ভালো খেলছে, বাট কোথাও যে টিমগুলো ওদের সামনে আসবে তাদেরকে হারানোর ক্ষমতা বা তাদেরকে আটকে দেওয়ার ক্ষমতা কতটা রয়েছে সেটা নিয়ে কিন্তু ভীষণ বড় আমাদের সন্দেহ থাকে প্রতি ম্যাচে, এবং সেটা শেষে গিয়ে মিলেও যায় সেই ব্যাপারটা। তো কোথাও আরও একটু ভালো ওরা যাতে শেষ করে, সেটা খেলে হোক বা রেজাল্টের দিক থেকে হোক, সেটা ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসাবে আমি অন্তত চাই। এবং হায়দ্রাবাদের ওপর একটা সফট কর্নার আমার অলওয়েজ থাকে, বাট জানি না এই সিজনের পর হায়দ্রাবাদের জন্য কি ওয়েট করে রয়েছে। এর পরের ব্যাপারটা অবশ্যই বলতে হবে কলকাতা ডার্বি নিয়ে, যেটা নিয়ে শুরুতেই বললাম যে দুই দলের সমর্থকের জন্য টেনশনের ব্যাপার হতে পারে যে 10th মার্চ যে ডার্বি ছিল সেই ডার্বি নিয়ে বা কলকাতায় হওয়া ডার্বি নিয়ে অনেক বেশি কিন্তু অনিশ্চয়তা দেখা যাচ্ছে। অনেকেই আমরা অলরেডি জেনে গেছি যে 10th মার্চ কিন্তু একটা পলিটিক্যাল মিটিং রয়েছে সকালের দিকে, ব্রিগেডে সেই মিটিংটা হবে এবং আমাদের এখানে বা যে কোনো জায়গাতে পলিটিক্যাল মিটিং হওয়া মানে কিন্তু ভীষণভাবে প্রশাসনের ওপর একটা চাপ থাকে, পুলিশ ফোর্স সেখানে দিতে হয় এবং যখন সেই মিটিংটা হয়ে যায় শাসক দলের বা প্রধান অপোনেন্টের প্রধান অপোজিট পার্টির, এত পলিটিক্যাল ব্যাপার বুঝি না, তখন কিন্তু পুলিশের চাপটা অনেক বেড়ে যায় এবং সেই চাপটা সকালের দিকে সামলানো এবং রাতের ডার্বির চাপ মানে বুঝতে পারছো সেটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির একটা মিটিংয়ের থেকে কম কিছু না, কারণ সেখানেও কিন্তু প্রায় 1 লাখের কাছাকাছি মানুষ ডেডিকেটেডলি আসবেনি এবং সেখানে যে একটা ঝামেলা রয়েছে সেই ঝামেলা লাগারও কিন্তু সম্ভাবনা সবসময় থাকে।
থাকে। তো পর্যাপ্ত পরিমাণে সরকারের তরফ থেকে কিন্তু পুলিশি ব্যবস্থা থাকে। তো সেটা কোথাও ম্যানেজ করা যাবে কি না সেটা নিয়ে এখন কিন্তু বিভিন্ন মহলে আলোচনা চলছে। এবং যদি কোথাও 10th মার্চে এই ডার্বিটা না করা যায় যুবভারতীতে, তাহলে হয়তো অন্য কোথাও সেই ডার্বি শিফট হতে পারে। এবার সেই ক্ষেত্রে হলে কী হবে, ম্যাচটা নিশ্চিতভাবেই হয়ে যাবে 10th মার্চে, কিন্তু দুটো লস হবে। এক হচ্ছে ঘরের মাঠে যতই যে টিমেরই ঘরের মাঠ হোক না কেন, আলটিমেট দর্শকদের কাছে তো যুবভারতী সবারই ঘরের মাঠ, কিন্তু ঘরের মাঠের দিক থেকে দেখতে গেলে এটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ছিল। অর্থাৎ টিকিট যে রেভিনিউ রয়েছে, টিকিট সেলিং রেভিনিউ রয়েছে, সেখান থেকে ইস্টবেঙ্গলের একটা ভীষণ বড় লস হবে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা হবে, সে ব্যাপারটা কিন্তু দর্শকরা বঞ্চিত থাকবে ঘরের মাঠে খেলাটা দেখা থেকে। যদি অন্য কোনো মাঠে হয়, সেটা গুয়াহাটিতে চলে যাক বা জামশেদপুরে বা ওড়িশাতে, সবচেয়ে নিয়ারেস্ট যে 3টে ভেন্যু রয়েছে, সেখানে যদি চলে যায় কোনোভাবে ম্যাচটা, সেখানে কিছু সংখ্যক দর্শক যাবে, বাট যেটা সল্টলেক স্টেডিয়ামে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, সেটা কখনোই কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে না, বা সেখান থেকে যে রেভিনিউটা রয়েছে সেই রেভিনিউ কালেকশনও কিন্তু অনেক কম থাকবে। তো এই জায়গাটা থেকে দুটো লস কিন্তু রয়েছে, একটা ইস্টবেঙ্গলের, একটা আপামর বাঙালি সমর্থকদের। যদি অন্য কোনো ভেন্যুতে হয়, আর যদি ডেট চেঞ্জ হয়ে যায়, তাহলে তো ঠিকই আছে, প্রবলেম হওয়ার কথা না। তো দেখা যাক ফাইনালি কী হয়। অনেকেই আশাবাদী যে সেই দিনকে রাত্রিরে ম্যাচটা করা সম্ভব হবে, যেহেতু মোটামুটি পলিটিক্যাল পার্টির মিটিংগুলো আমাদের এখানে দুপুর বা দুপুর বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে যায়, এবং যা কিছু সমস্যা থাকে, যা কিছু থাকে, সেটা বিকেল মধ্যে ক্লিয়ার হয়ে যায়, এবং সন্ধ্যেতে 7:30 থেকে ম্যাচ রয়েছে। তার আগে প্রশাসনের তরফ থেকে পুলিশ ডিপ্লয় করে সেখানে ম্যাচ কন্ডাক্ট করা যেতেই পারে। তো সেটা যদি হয়ে যায় তাহলে সেটা অতি উত্তম। আর যেটা দিয়ে শেষ করবো সেটা অবশ্যই কিন্তু মোহনবাগানের একটা ব্যাপার, যেটা গত দুদিন ধরে ভীষণভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনার হাই লেভেলে রয়েছে। অন্য কিছু না, মানে নতুন কোনো ব্যাপার না, অলরেডি হয়তো অনেকে অনেক জায়গাতে দেখে নিয়েছো, শুনে নিয়েছো, জেনে নিয়েছো। সেটা হচ্ছে ব্রেন্ডন হামিলের পরিবর্তে আবারও হুগো বুমোর একটা রিটার্ন হতে পারে। আবারও হুগো বুমো মোহনবাগানে ফিরে আসতে পারে, এবং সেটা কোথাও ইনজিওর্ড ব্রেন্ডন হামিলকে রিপ্লেস করে। এবার দেখো, এটার না একটা খুব লজিক্যাল একটা সম্ভাবনা রয়েছে। কতটা প্র্যাকটিক্যাল সম্ভাবনা রয়েছে সেই নিয়ে বিস্তর তর্ক বিতর্ক হতে পারে, যে আবারও হাবাস কি সত্যিই হুগো বুমোকে ফিরিয়ে আনবেন, আবারও যে রাস্তা দিয়ে হুগো বুমো বেরিয়ে গেছে সে রাস্তা দিয়ে তিনি আবারও ঢুকবেন, কোথাও আবারও যে সম্পর্কের বরফ গলা বা শক্ত হওয়া, সেটা আবারও একটা টানাপোড়েনের মধ্যে থাকবে। সেটা নিয়ে একটা লজিক্যাল ডিবেট হতে পারে, যে একদিকে ব্রেন্ডন হামিলের যে ইঞ্জুরিটা হয়েছে, তাকে মাঝে মাঝে প্র্যাকটিসে দেখা যাচ্ছে, বাট যখন ম্যাচ ডে স্কোয়াডের কথা হচ্ছে, সেই প্লেয়ারটা কিন্তু উধাও হয়ে যাচ্ছে। একই ম্যাচে যেখানে আনোয়ার আলী চোট পেয়ে আবারও বেরিয়ে গেল, সেই প্লেয়ারটা ফিরে এলো। ব্রেন্ডন হামিল প্র্যাকটিস তো করছে, বাট ফিরছে না। তো এই জায়গাতে যদি ইনজোর্ড ব্রেন্ডন হামিলকে সরিয়ে আবারও হুগোকে নিয়ে আসা হয়, তাহলে কোথাও একটা লজিক্যাল ব্যাপার তৈরি হতে পারে, যে নিউমেরিক্যাল সুপ্রিমেসিতে কোথাও মোহনবাগান ভুগছে, যে একজন করে বিদেশি কম খেলাতে হচ্ছে মোহনবাগানকে, সেটা কোথাও ইমপ্রুভ হবে। এবং আপফ্রন্টে যে গোল স্কোরিংয়ের আবারও প্রবলেমটা দেখা যাচ্ছে, এটা রোজ হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে হচ্ছে, সেখানে কোথাও চান্স একটা বাড়বে যে হুগোর মতো একটা স্কোরার টিমে ফিরবে। তাকে যদি আরও একটু আপফ্রন্টে খেলানো যায়, সেটা কোথাও ভালো হতে পারে। তো এইগুলো না লজিক্যাল ব্যাপার, বাট যেটা মেন ব্যাপার, যে সত্যি এটার কি কোনো রকম প্র্যাকটিক্যাল সম্ভাবনা রয়েছে? তো রুল মোতাবেক হুগো বুমোকে ফিরিয়ে আনতে খুব একটা প্রবলেম মোহনবাগানের কিন্তু নেই। অনেক জায়গাতে হয়তো অনেকে বলবে যে রুল ওয়াইজ কিন্তু এটা হবে না, রুল ওয়াইজ এটা হবে, চান্স কিন্তু রুলের ক্ষেত্রে রয়েছে। কিন্তু হাবাস কতটা চাইবেন, কতটা এখানে তার তরফ থেকে গ্রিন সিগন্যাল থাকবে, এটা হবে সবচেয়ে বড় ব্যাপার। অবশ্যই সমর্থকরা চাইবে, যারা লজিক্যাল অ্যানালিসিস করে, ডিসকাশন করে, তারা নিশ্চিতভাবেই চাইবে, কিন্তু কোচ, যার হাতে পুরো রিমোট কন্ট্রোলটা রয়েছে, তিনি কতটা চাইবেন, সেখানে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং সেই দিক থেকে দেখতে গেলে এখনও অবধি এটার কিন্তু প্রপার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, আগামী দিনে তৈরি হতে পারে, কারণ একটা প্লেয়ার যে ইনজোর্ড রয়েছে, যে সেইভাবে খেলতে পারছে না, টিমকে সার্ভিস দিতে পারছে না, তাকে নিয়ে কতটা টিম বইতে চাইবে, কতটা এগোতে চাইবে, সেটাই হবে সবচেয়ে বড় ডিসকাশনের পয়েন্ট। এবং সেখানে দাঁড়িয়ে যদি আবারও হুগো বুমো ফিরে আসে, সেটা তোমরা কীভাবে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন তোমাদের রয়েছে দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।